জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা যে ডিফেন্স লাভার চ্যানেল, আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল অ্যান্ড হেলদি। টুডে আই উইল বি ডিসকাস অল দ্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দ্যাট কাম আপ ইন দ্য লাস্ট ইয়ার্স 5 year প্ল্যান। অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যদি আগের ক্লাসটা করে থাকো পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে টপিকটা, তাহলে এই প্রশ্নগুলো দেখতে খুব সুবিধা হবে। আর যদি তোমরা অলরেডি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে জানো, তাহলে ক্লাসটা ওয়াচ করতে পারো, তাহলে প্রশ্ন সম্বন্ধে আইডিয়াগুলো হয়ে যাবে। ওকে, তো আজকে যে প্রশ্নগুলো সমস্ত এগুলো সব কিন্তু প্রত্যেকটা এসএসসি জিডির কোনো না কোনো শিফটে বা কোনো না কোনো সালে এই প্রশ্নগুলো এসেছে। তো এই জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওকে, তো চলো পরপর আমরা প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনগুলো ধীরে ধীরে খুব শান্ত মাথায় আমরা বোঝার চেষ্টা করব, যাতে এখান থেকে প্রশ্ন আসলে খুব সহজেই আমরা করতে পারবো। প্রথম প্রশ্ন, যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ড্যাশের সাপেক্ষে। অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনা, একটা টার্গেট তো ছিল যে তারা প্রত্যেকটা পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় টার্গেট ছিল যে একটা সাপোজ চতুর্থ পঞ্চবার্ষিকী অ্যাকচুয়ালি টার্গেট কত ছিল 4.4%, কিন্তু অ্যাচিভ করেছিল কত 4.8%। তাহলে আমরা কি হয়েছি, আমরা লাভ মানে 5 বছর পরে দেখা গেছে যে আমরা আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটাকে অতিক্রম করে গেছিলাম, অর্থাৎ লাভ হয়েছে এক কথায় বলতে গেলে, তাই না? তো এবার এই যে আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, এটা আমরা কিসের সাহায্যে কাউন্ট করব? এটা হচ্ছে নিট জাতীয় উদ্যান। এবার তোমরা এটা বুঝতে পারলে না এটা কি জিনিস। এটা হচ্ছে এনএনপি, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট। এবার তাও তোমরা বুঝতে পারলে না শব্দটা থেকে। অনেকের কাছে হয়তো এনএনপি একটা নতুন শব্দ হতে পারে। তাহলে এটাকে আমাকে বোঝানোর জন্য প্রথমত আমাকে জিডিপি বোঝাতে হবে। আমি তোমাকে প্রমিস করতে পারি, আজকের পর থেকে কেউ যদি তোমাকে জিডিপি, জিএনপি, এনএনপি এই শব্দগুলো তোমাকে যদি কেউ বলে, তুমি চোখ বুজে তাকে উত্তর দিয়ে দিতে পারবে, অর্থাৎ তোমার বোঝানোর ক্ষমতা থাকবে। জাস্ট একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। তাছাড়াও এসএসসির দ্বারা কিন্তু এই প্রশ্নগুলো খুব করা হয়, জিডিপি, জিএনপি, এনএনপি, সুতরাং সেক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রথমে ভালো করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো জিডিপি কি, জিডিপি হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস। অর্থাৎ বলতে গেলে ধরো আমি খুব খাঁটি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ওকে, দেখো সাপোজ ধরো আমাদের মুকেশ আম্বানিকে নিয়ে নাও। মুকেশ আম্বানিকে জিও কোম্পানি চালায়। তো মুকেশ আম্বানি ধরে নাও জিও কোম্পানি চালাচ্ছে, জিও কোম্পানি থেকে সে ইনকাম করছে কত 250 টাকা। ধরো এটা আমি জাস্ট একটা বোঝাচ্ছি, মুকেশ আম্বানি জিও কোম্পানি থেকে ইনকাম করছে 250 টাকা, ঠিক আছে? আরেকটা আমেরিকান কোম্পানি রয়েছে, কোথাকার কোম্পানি? আমেরিকান কোম্পানি। ওকে, এটা কিন্তু আমেরিকান কোম্পানি। সে ধরে নাও ইনকাম করছে কত 250 টাকা, সেও ইনকাম করছে 250 টাকা। কোথায়? আমার দেশে। তাহলে আমেরিকান কোম্পানি একটা নাম বলো, কোকোকোলা। কোকোকোলা এটা তো একটা আমেরিকান কোম্পানি, কোকোকোলা। তো এই কোকোকোলা ধরে নাও 250 টাকা ইনকাম করছে। কোথায়? আমার ভারতের মধ্যে। তাহলে টোটাল আমার ইনকাম কত হলো? 500 টাকা। এই 500 টাকায় কিন্তু আমার জিডিপি। অর্থাৎ আমার দেশে যেই ইনকাম করুক, সে দেশি হোক বিদেশি হোক, য টাকা ইনকাম করুক, 1 টাকা 2 টাকা 5 টাকা, একটা সর্বনিম্ন মানুষ থেকে একটা ছোট মানুষ থেকে একবারে উচ্চ লেভেল পর্যন্ত যাই ইনকাম করব আমার দেশে, সেটা আমার দেশের পয়সা, অর্থাৎ আমার জিডিপি। ওকে, ঠিক আছে, এটা আমি জিডিপির ধারণা দিলাম। এবার হচ্ছে জিএনপি কী জিনিস দাদা? জিএনপিটা তোমাদের একটু বুঝিয়ে দিই, তারপর আমি এনএনপিতে কেন যে চতুর্থ পঞ্চবার্ষিকী একটা প্ল্যানিং, দেশের প্ল্যানিং করার জন্য এনএনপিতে কেন কাউন্ট করা হয় সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। এবার জিএনপি কী জিনিস? ধরে নাও জিডিপি, জিএনপি হচ্ছে, যেটার ফুল ফর্মটা প্রথমে বলে দিই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল কথাটা রয়েছে অর্থাৎ কি? জাতীয়, অর্থাৎ দেশের পয়সা। এখানে কোনো রকম বিদেশি পয়সা বা বাইরের পয়সার কোনো যেখানে স্থান নেই। তাহলে এই জিনিসটা কি? ধরে নাও একটু আগেই বললাম যে ধরে নাও 500 টাকাটা আমি কি করেছি, এটা আমার দেশে টোটাল জিডিপি ছিল। 500 টাকা কী ছিল? টোটাল জিডিপি ছিল আমার দেশের, মানে আমার বিদেশি হোক দেশি হোক সব আমরা দেশে এসে যারা ইনকাম করেছে। এবার ধরে নাও একজন আমাদের ভারতীয় যে বিদেশে গেল ইনকাম করতে, সে বিদেশে ইনকাম করছে কত? 100 টাকা। তাহলে সেই 100 টাকাটা নিশ্চয়ই যোগ হবে, কারণ সে একজন ভারতীয়, সে ইনকাম করছে বিদেশে গিয়ে। সে করুক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। সে বাইরে গিয়ে বিদেশে, সে সৌদি আরব হোক কিংবা আমেরিকা হোক কিংবা অস্ট্রেলিয়া হোক, কোনো বাইরের বিদেশে গিয়ে সে 100 টাকা ইনকাম করছে। তাহলে টোটাল আমি কত টাকা আমার একজন, মানে টোটাল ভারতীয়দের, মানে জিএনপিতে শুধুমাত্র ভারতীয়দের ইনকামটাকে গণনা করা হয়। তাহলে টোটাল কত ইনকাম হলো? তোমরা বলবে দাদা 600 টাকা। এবার ধরো টোটাল ইনকাম কত হলো? 600 টাকা। এবার বিদেশিরাও তো আমাদের দেশে এসে ইনকাম করছে, কোনো না কোনো বিদেশি তো রয়েছে যারা আমার দেশে এসে ইনকাম করছে, তাই না?
তাহলে এবার ধরো সেই বিদেশিরা এসে আমার দেশে ইনকাম করছে কত, 50 টাকা। তাহলে কত, নিশ্চয়ই তাহলে সেই বিদেশিটা আমার দেশে যে ইনকাম করেছে সেই ইনকামের টাকাটা নিয়ে নিশ্চয়ই সে তার দেশে ফিরে যাবে আবার। তাহলে নিশ্চয়ই টাকাটা নিয়ে চলে যাবে, তাহলে বাদ চলে যাবে। তাহলে 600 থেকে 50 বাদ গেলে কত পড়ে থাকছে, 550 টাকা। অর্থাৎ খুব খাঁটি ভাষায় বলতে গেলে এবার আমি জিএনপির ফর্মুলাটা আমি লিখে দিই। জিএনপির ফর্মুলা সমান সমান হচ্ছে জিডিপি, অর্থাৎ যে 500 টাকা হলো প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার এক্স আর ওয়াইটা কি জিনিস, এক্সটা হচ্ছে যেটা আমার ভারতীয়রা যারা বিদেশে গিয়ে ইনকাম করছে, আর ওয়াই যারা বিদেশি লোক যারা আমার ভারতে এসে ইনকাম করছে। অর্থাৎ আমার বিদেশি লোক, আমার দেশের লোক যারা বিদেশে ইনকাম করছে তারা আমার টোটাল জিডিপির সাথে যোগ হবে, আর বিদেশিরা আমাদের দেশ থেকে যেহেতু টাকা নিয়ে চলে যাচ্ছে তাই বিয়োগ হয়ে যাবে। এটাই হচ্ছে জিএনপি। এইবার চলে আসবো এনএনপি। অর্থাৎ এনএনপি কি জিনিস, এটা হচ্ছে জিএনপি। জিএনপি অর্থাৎ কি জিনিস, এনএনপিটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ওকে। জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশান, আচ্ছা ডি শুধু লিখে রাখলাম, এটার ফুল ফর্মটা একবার লিখে দিই, দিয়ে তারপরে নিভিয়ে দেবো, ওকে। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশান, ডিপ্রিসিআইএটিআইওএন, ডিপ্রিসিয়েশান। এবার দাদা আমি কিছু বুঝতে পারলাম না, আমার মাথার উপর দিয়ে গেল। তোমার মনে এরকম একটা প্রশ্ন উঠতেই পারে যে কী জিনিস আমি বুঝতে পারলাম না, তার জন্য আমি তোমাদের কী করে দেবো, ক্লিয়ার করে দেবো, ওকে। তো দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো আমার সাপোজ একবারে নর্মাল জিএনপির মধ্যে কি, যে আমার শুধু ভারতীয়দের টাকা গণনা করেছি, তাই না, জিএনপির মধ্যে যেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর এনএনপি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। কি নিট ন্যাশনাল প্রোডাক্ট, শুধুমাত্র দেশের খাঁটি পয়সা থাকবে, কোনো আবর্জনা, নোংরা আবর্জনা আমি কাউকে রাখবে না, তাতে দেশি হোক বিদেশি হোক কিংবা ভারতেরই এই কিছু কোম্পানি হোক, আবর্জনা যদি সেখানে ঢুকে থাকে সব তাদেরকে মেরে বের করে দাও, হ্যাঁ। অর্থাৎ সেটা হচ্ছে এনএনপি। এবার তুমি বুঝতে পারলে না, আমি খুব খাঁটি ভাষায় আমি একটা বলছি। সাপোজ ধরো আমি একটা বাড়ি তৈরি করব, ঠিক আছে, আমি একজন ভারতীয়, আমি একটা বাড়ি তৈরি করব। বাড়িটা তৈরি করতে আমার 500 টাকা টোটাল খরচ, টোটাল বাজেট ধরে নাও 500 টাকা খরচ। এই 500 টাকার মধ্যে বালি কিনেছি, সিমেন্ট কিনেছি, ইট কিনেছি, হ্যাঁ, একটা বাড়ি করতে গেলে যা মশলাপাতি দরকার। এবার বলো আমি এবার দেখা গেল যে 500 টাকার যে টোটাল বাজেট ছিল, সেখানে কিন্তু আমার কিছু ইট বেঁচে গেছে, কিছু বালি বেঁচে গেছে, কিছু সিমেন্ট বেঁচে গেছে, তাই না। তার মানে তো আমার লস, আলটিমেটলি সেখানে ধরে নাও আমার 50 টাকা লস চলে গেছে, মানে এগুলো। তার মানে আমি 500 টাকার আমি মাল কিনেছিলাম, যেটা আমার টোটাল কিন্তু জিডিপি ছিল, আর জিডিপি যেটা আমার জিএনপিতে কাউন্ট হয়েছিল। তাহলে আমি টোটাল 500 টাকার মাল কিনেছি, কিন্তু আমার বাড়িটা হয়ে গেছে কত, তাহলে 500 টাকার মাল কিনেছি, 50 টাকার মাল এক্সট্রা হয়ে গেছে আমার, ওগুলো বাদ চলে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। সেগুলো আমি আর কী করব, সেগুলো এনএনপির মধ্যে আর গণনা করব না, যেগুলো বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। এনএনপির মধ্যে শুধু খাঁটি, তাহলে খাঁটি কত পড়ে থাকলো, 450। এই যে 450, এটা কিন্তু শুধু খাঁটিটা পড়ে থাকলো, ঠিক আছে। তো এটাই হচ্ছে এনএনপি। তাহলে এবার কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমাদের সঠিকভাবে প্রয়োগ করা হয় বা উন্নতির জন্য, তাহলে নিশ্চয়ই আমার দেশের পুরো খাঁটি পয়সা বা খাঁটি জিনিসের উপরই প্রয়োগ করবে, তাই না। তো এইটাই ছিল কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। আশা করছি খুব সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি, ওকে। আর যদি বোঝাতে পেরে থাকি, তোমরা যদি বুঝতে পেরে থাকো, একটা করে লাইক ঠুকে দেবে, তাহলে আমি বুঝে যাবো। তারপরে দেখেছো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করে। এর জন্যই তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসটা মনোযোগ সহকারে করো, এবং এর বেসিসে কিছু প্রশ্ন করে নিলেই তাহলে পুরো জিনিসটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। তো প্রত্যেকে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যদি ক্লাসটা করে থাকো তাহলে এই উত্তরটা পারবে। প্রথম শর্ত বলছে যে পরিকল্পনাটি সামাজিক ন্যায় বিচার এবং সমতার বৃদ্ধির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। অবশ্যই, কারণ নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো আমাদের সামাজিক ন্যায় বিচারের ওপরই তো নির্ভর করে। আর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 97 থেকে 2002, অবশ্যই এটাও ঠিক। তাহলে দুটো জিনিসই কিন্তু আমার সত্য, ওকে। তাহলে কতটা ডিপ নলেজ লাগছে বুঝতে পেরেছো। তোমাকে আমার ওই ক্লাসটা যেটা করেছি না সকালে, ওটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে কিন্তু খুব শান্ত মাথায় পড়তে হবে। প্রত্যেকটা লাইন থেকে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন এসএসসি জিডিতে কিন্তু আসা। তারপরে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
মহালানবিস পরিকল্পনা নামে পরিচিত। এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল। তো সেই প্রশ্নটা, এটা একটা ইজি প্রশ্ন। তারপরে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং পরিকল্পনার সময়কাল কী? তো রোলিং পরিকল্পনার সময়কাল এটা তো প্রত্যেকে জানো যে 1978 থেকে কিন্তু 1980 সাল পর্যন্ত এই 2 বছর আমাদের রোলিং প্ল্যান চলেছিল, তাই না? এটা কখন? এটা আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হলো তার পরেই কিন্তু এই রোলিং প্ল্যানটা হয়েছিল, তাই না? তারপরে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত ছিল? এটা আমি তো অলরেডি ক্লাসে যদিও আমি করিয়ে দিয়েছি, তাই না? এই প্রশ্নটা কি আমি ক্লাসে করিয়ে দিয়েছি তোমাদের। তো 2.1% অলরেডি আমরা করে দিয়েছি। এটা টার্গেট ছিল, লক্ষ্যমাত্রা ছিল, কি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল। বাট প্রকৃত বৃদ্ধি যখন বলতো তাহলে তখন হয়ে যেত 3.6%। এটা টোটাল আমরা অ্যাচিভ করেছিলাম, তাই না? তারপরে প্রশ্ন চলে যাব যে কি বলছে যে কেন্দ্রে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে 1990 সালে ভারতের ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর করা যায়নি। তো 1900 সালটা দেখেই বুঝতে পারছো 1990 সাল, আর 1990 সালে আমাদের নিশ্চয়ই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে আসবে। এটা মানে কোনো জটিল বিষয় নয় তুমি যদি ক্লাসটা ভালো করে থাকো। কারণ 1990 থেকে 92 এটা কী ছিল, দেশে আর্থিক এবং রাজনৈতিক অস্থিরতা চলছিল এই সময়, ফলে কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। এই সময়কে প্ল্যান হলিডে বলা হয়, তার জন্যই তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বার্ড হয়ে গেছিলো। এই 2 বছর প্ল্যান হলিডে চলেছিল, সাধারণ ব্যাপার। তারপরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোনটি? তো 2002 থেকে 2007 হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এটা একটু কাইন্ডলি মনে রাখবে। আচ্ছা, এই যে ক্লাসগুলো করাচ্ছি সমস্ত পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে আমি দিয়ে রাখছি। আমার কালকের ক্লাসেরও পিডিএফটা দেওয়া হয়নি, কালকের আর আজ মিলিয়ে যত ক্লাসগুলো করাবো সব পিডিএফ কিন্তু আমি সম্ভবত ইভিনিংয়ের মধ্যে আমি আপলোড করে দেবো, ওকে? তারপরে প্রশ্ন কি, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো পড়ুন। আমি তোমাদেরকে যেইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্লাস, আশা করছি সবুজ বিপ্লব তোমরা আসলে পারবে। কারণ কি দ্বিতীয় কী বলছে অপশন বলছে, অপশন তো না মানে আর কি সিদ্ধান্ত বলছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের ক্ষুধা সংকট মোকাবিলার জন্য এই বিপ্লব সূচনা করা হয়েছিল। মোটেই না, এটা কোনো রকম ক্ষুধা মানে ক্ষুধা কোথায় গেল প্রশ্নটা, হ্যাঁ, এটা কোনো ক্ষুধা মন্দার উপর বা ক্ষুধা সংকটের উপর ভিত্তি করে সবুজ বিপ্লবকে তৈরি করা হয়নি। সবুজ বিপ্লব তো আমাদের 1965 সালে তৈরি করা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো এটার মূল উদ্দেশ্যই ছিল যে বিভিন্ন কাঁচামাল পরিকাঠামো আধুনিকীকরণ করা, এইসব কোনো শিল্পের উন্নয়ন করা এবং গ্রামীণ উন্নয়ন করা, এগুলোই তার লক্ষ্য ছিল। তাহলে শুধুমাত্র এখানে অপশান বি শুধুমাত্র সঠিক হয়ে যাবে, ওকে? শুধুমাত্র অপশান বি সঠিক হয়ে যাবে। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটা স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি, এই প্রশ্নটা 2024-এর 7 জায়গায় এসছে, 7টা শিফটে এসেছে এই প্রশ্নটা। তো বিরাট ইম্পর্টেন্ট। কী বলছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা। তো এটা বলে দিই, তৃতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা রয়েছে তারই কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর, অর্থাৎ নিজেকে এস্টাবলিশমেন্ট হতে হবে, হ্যাঁ, এবং স্ব উৎপাদনকারী এবং প্রোডাক্টিভ করতে হবে, নিজেকে নিজেই এস্টাবলাইশ হতে হবে এবং নিজেকেই উৎপাদন করতে হবে, তাই না? এটাই কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল। তো এটা অনেকবার রিপিট হয়েছে, প্রশ্নটা কাইন্ডলি একটু দেখে নেবে। তারপরে কী বলছে, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য বৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা কত ছিল? 8% ছিল। এটা আমরা অলরেডি ক্লাসে করেছি, আমরা 8% ছিল। আর দ্বাদশ পঞ্চবার্ষিকী টাইম পিরিয়ডটা কত? 2012 থেকে 2017, যেটাই আমার লাস্ট। আর এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীনই তো আমাদের প্ল্যান মানে 5 ইয়ার প্ল্যানটাকে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বাদ করে আমাদের নীতি আয়োগ আনা হয়েছিল, তাই না? 2015 সালের 1 জানুয়ারি। তো এটা আমরা অলরেডি পড়েছি আমরা। তারপরে ভারতে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন ছিল ড্যাশের প্রধান উদ্দেশ্য। এটা আমরা সচরাচর জানি যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যখন ইন্দিরা গান্ধীর আমলে আমাদের গরিবি হটাও এই স্লোগানটা কিন্তু দেওয়া হয়েছিল। এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সুতরাং এটা কোনো ডিফিকাল্ট কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না। তারপরে ভারতের নিম্নের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? অর্থাৎ এই 4টে অপশনের মধ্যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল? তো এটাও দেখছি এসএসসি জিডির প্রশ্ন
প্রশ্ন। তো এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যর্থ হয়েছিল। প্রত্যেকেই জানো যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চরম হারে ব্যর্থ হয়েছিল, যে টার্গেট করেছিল তার কারণটা আমি অলরেডি বলেছিলাম, যে চীন ভারতের যুদ্ধ 1962 সালে, অনেক সময় প্রশ্ন আসে চীন ভারতের যুদ্ধ কত সালে হয়েছিল, 1962 সালে। তারপরে পাকিস্তান ভারতের যুদ্ধ, যেটা 1965 সালে, জওহরলাল নেহরুর মৃত্যু হয়ে গেছিলো 1964 সালে। তো এই যে তাদের যে এই যে তিনখানা বড় একটা কারণ বা যুদ্ধের কারণ, এসবের জন্য কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যে টার্গেট করেছিলাম সেটা ফেল হয়ে গেছে। তারপরে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? 23/3/2024 এসএসসি জিডি শিফট 3তে আসা প্রশ্ন। এটা হ্যারোড ডমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছিল। দেখেছো কত রকমভাবে প্রশ্ন করছে এসএসসি জিডি তারা। তারপরে ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিষয়টি পড়ুন। এসএসসি জিডি শিফট 2 এসেছে, কি বলছে একটু দেখে নেব। যে বলছে এটা প্রশ্নটা কিন্তু অলরেডি একবার আলোচনা করে দিয়েছি আই থিঙ্ক, হ্যাঁ এই প্রশ্নটা আলোচনা করে দিয়েছি, সুতরাং এটা আর বলবো না আমি। তারপরে নিম্নলিখিত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টোটালিটি আমাদের খাদ্যশস্যের উপর কিন্তু উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ খাদ্যটাকে বেশি করে বাড়াতে হবে। এক কথায় বলতে গেলে কৃষিজ করতে হবে, বিভিন্ন ফলন করতে হবে, উৎপাদন করতে হবে, ধান গম শস্যে, এক কথায় বলতে গেলে চাষবাসের মাধ্যমে যা পাই তার উৎপাদন, অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য যে খাবার খায় সেই খাবারের উৎপাদনটাকে কিন্তু বাড়াতে হবে খাদ্যশস্যের। ওকে। তারপরে পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পরিকল্পনা কী নামে পরিচিত? তো এটা আমি বলেই দিয়েছিলাম যে এটা রোলিং প্ল্যান নামে পরিচিত। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেই তো রোলিং প্ল্যান হয়েছিল, তারপরে রোলিং প্ল্যানের পর আবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলবে, তাই না? এটা আমি অলরেডি ক্লাসে বলেছিলাম। তারপরে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি 1951 থেকে স্টার্ট হয়, 5 বছর যদি চলে, তাহলে 1956তে গিয়ে শেষ হবে। আবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্টিংটা হবে 56তে, আর 5 যোগ করলে 61তে গিয়ে শেষ হবে। তাহলে আমরা কোন অপশানটা পাচ্ছি? 1956 থেকে 61, এই অপশানটা কিন্তু আমরা পাচ্ছি। তারপরে স্থিতিশীলতার সাথে বৃদ্ধি, অর্থাৎ যেটা হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি, এর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যাকচুয়ালি? তো এসএসসি জিডি শিফট 2023-এ আসা। তো এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থিতিশীলতার সাথে বৃদ্ধি, কিন্তু এই কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। তারপরে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর ড্যাশ সাল পর্যন্ত, এখানে একটু ড্যাশ হতো, হ্যাঁ একটা লাইন হতো, আর সালটা দন্তে সয়াকার লো হতো। ড্যাশ সাল পর্যন্ত দুটি পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। দেখো সিম্পল ফান্ডা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর তারপরে দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিকল্পনা যে তৈরি করা হয়েছিল তার যে টাইম পিরিয়ডটা, তাহলে আমি এটা সিম্পল ফান্ডায় বুঝিয়ে দিই। দেখো 1951 সাল থেকে যদি স্টার্ট হয়, 1956 সালে শেষ হলো, এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর, অর্থাৎ এটা বাদ, তারপরে দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 56, 5, 61, অর্থাৎ এটা তারপরের পরিকল্পনা, তারপরে আবার 5 যোগ করলে 66, অর্থাৎ 66 উত্তর হওয়া দরকার, কিন্তু অপশানে যেহেতু 66 নেই, যেহেতু 65 আছে, সুতরাং এটাকেই আমরা নিয়ে নেব। ওকে। তো মোটামুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সব প্রশ্নই আলোচনা করে দিলাম, মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে 2024-এ যতগুলো এসেছে, আরও কিছু হয়তো এড়িয়ে গেছে। হ্যাঁ, তো সেগুলো ক্লাসটা যদি করো, আমার ডিটেলস ক্লাসটা, তাহলে খুব সহজেই সেই প্রশ্নের উত্তরগুলো করে আসতে পারবে। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবার সুস্থ থেকো, ভালো থেকো।